নমস্কার, আমি সুদর্শন পাল, বর্ধমান বিদ্যার্থী ভবন উচ্চ বিদ্যালয়ের কমার্স ডিপার্টমেন্টের টিচার। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক মশাই, যিনি প্রধান উপদেষ্টা পার্থপ্রতিম দেবনাথ মশাইকে, তৎসহ যার কথা না বললেই নয়, চিন্ময় সাহা মশাই, যার উদ্যোগে আমাদের এই সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তারপরে আমি ধন্যবাদ জানাবো স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির রিনাউন্ড প্রফেসর বা টিচার যারা আছেন, অলরেডি যারা ক্লাস নিয়ে ফেলেছেন বা আগামী দিন নেবেন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য একটা ভালো নিউজ আছে। নিউজটাই, তোমরা ইচ্ছা করলে তোমাদের পছন্দের টিচারকে তোমরা অ্যাপিল করতে পারো। আমরা চেষ্টা করব আগামী দিন তোমাদের পছন্দের ক্লাস নিয়মিত রুটিন মাফিক দেবো, এটুকু আমরা প্রমিস করব বা করছি। যাই হোক, ওই একাডেমিয়ার পক্ষ থেকে বা আমি একজন কি বলবো, ক্লাসের টিচার হিসাবে আমি আজকে একটা তোমাদের ছোট্ট ক্লাস নেব। পার্টনারশিপ ফার্ম তোমাদের ক্লাস 12-এ, এটা একটা ক্লাস 12-এর ক্লাস, কমার্স ডিপার্টমেন্টের প্রথম ক্লাস, ক্লাস 12-এ অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম। তোমরা অলরেডি জানো পার্টনারশিপ ফার্মে পার্টনারশিপ অ্যাক্ট যেটা তৈরি হয়েছিল, পার্টনারশিপ অ্যাক্ট 1932, পার্টনারশিপ অ্যাক্ট 1932 আমাদেরকে দিয়েছিল পার্টনারশিপ ডিড, পার্টনারশিপ ডিড বা দলিল। এটা আমাদেরকে বলেছিল যে একটা পার্টনারশিপ ফার্ম চালাতে গেলে তার কাছে একটা উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট দলিল, যেটা পার্টনারদের মধ্যে ডিসকাশন, মীমাংসা, প্রফিট শেয়ার, নট অনলি দ্যাট, যে কোনো আইনগত সমস্যার সমাধান পার্টনারশিপ ডিড অল ইন অল ইন রেসপেক্ট অফ পার্টনারশিপ ফার্ম অর অ্যাকাউন্টিং। আমরা পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে যে সমস্ত অ্যাকাউন্টিং প্রসিডিওর ফলো করতে হয়, ওয়ান বাই ওয়ান তাদেরকে আমরা ডিসকাস করব। ফার্স্ট আমরা যেটা করে দেখেছি, নাম্বার 1, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এটা কি হয়? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে পার্টনার্স যারা রয়েছেন তাদের মধ্যে শেয়ার অফ প্রফিটটা ভাগ হয়। নাম্বার 2, আমরা জানি অ্যাডমিশন অফ এ পার্টনার এই যে অ্যাডমিশন অফ এ পার্টনার বলছি, নতুন অ্যাডমিশন আমরা করি কোনো একজন পার্টনারকে, অন্যান্য পার্টনারদের ইচ্ছা থাকলে তবেই, আইনগত দিক থেকে কোনো বাধা না থাকলে অ্যাডমিশন অফ পার্টনার আমরা অ্যাকসেপ্ট করি। নাম্বার 2, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার, একটা পার্টনার রিটায়ার করতে পারে ফ্রম দ্য ফার্ম when at the time of retirement age, at the age, certain age, maybe 60 or above, particular date or any disturbance, সে কিন্তু পার্টনারশিপ ফার্ম থেকে বেরিয়ে যেতে পারে। যাই হোক, সেই নিয়ে ওর আইনগত কোনো সমস্যা থাকলে 1932 এর পার্টনারশিপ ডিড সেটা বলবে। নাম্বার 4, ডেথ অফ এ পার্টনার, ডেথ অফ এ পার্টনার, যে কোনো মানুষ মারা যেতে পারে, পার্টনার তো একজন মানুষ, সেও মারা যেতে পারে। সেক্ষেত্রে তার লিগ্যাল হিয়ার পার্টনারশিপ অ্যাক্টের ক্ষেত্রে এক্সিকিউটর কোর্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট পাবে, সে তার ডিল করে তার আদায় করে নেবে সমস্ত সম্পত্তি, তার দেনা পাওনা, ক্যাপিটাল এক্সেট্রা, তোমরা জানো। আর লাস্ট অফ অল আমরা যেটা আলোচনা করব, ডিজলিউশন
অফ এ ফার্ম। এখানে ফার্ম বলতে আমরা কোম্পানির কথা বলছি না, পার্টনারশিপ ফার্ম। আমরা আজকে এই জায়গাটা বেসিক আইডিয়াটা আমাদের দেওয়া হয় না অনেক সময়। এটা হচ্ছে বেসিক আইডিয়া ক্লাস 12 প্রাইমারি, এবং এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা একটা মেজর পোর্শন, 50% সিলেবাস আমার এখানে কভার করা হয়েছে। যাই হোক, আমি যেটা আজকে শুরু করতে চলেছি, এই দুটো জায়গা, অ্যাডমিশন অফ এ পার্টনার, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার, এক্ষেত্রে ভ্যালুয়েশন অফ গুডউইল, ভ্যালুয়েশন অফ গুডউইল একটা ইম্পর্টেন্ট আর ছেলেদের কাছে ক্রিটিক্যাল জায়গা বলে মনে করি। এই ভ্যালুয়েশন অফ গুডউইল মোস্ট ইম্পর্টেন্ট আইটেমগুলোর মধ্যে একটা। আজ আমি তোমাদেরকে ভ্যালুয়েশন অফ গুডউইলের কিছুটা অংশ আলোচনা করার চেষ্টা করব, যেটুকু সময় আছে। ভ্যালুয়েশন অফ গুডউইল তার ডিসকাস করব আমি। গুডউইল কি স্যার? গুডউইল অ্যাসেটস। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। গুডউইলের চেয়ে বড় অ্যাসেট পৃথিবীতে নাই, আমি বলে দিলাম। তাই ব্যালেন্স শিট তোমরা নাম শুনেছো, ব্যালেন্স শিটের টপ মোস্টে গুডউইলের পজিশন, একে সরানোর ক্ষমতা কারো নেই। গুডউইল হলো ইনট্যাঞ্জিবল অ্যাসেট। অস্পর্শনীয় সম্পত্তি, চোখে দেখা যায় না, কিন্তু এর ভ্যালু অমূল্য। গুডউইল যার আছে, পৃথিবীতে তার সব কিছু আছে। এই গুডউইল আমরা এটাকে বলতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের মধ্যে একটা। এই গুডউইলের টাইপস তোমাকে আমি আজকে আলোচনা করব। টাইপস দেখো, টাইপসে প্রথমেই বলবো পারচেজ গুডউইল নাম্বার 1, পারচেজ গুডউইল। আর একটা হচ্ছে ইনহেরেন্ট or non-purchase goodwill। Non-purchase goodwill, purchase goodwill, purchase goodwill which is purchased when, যখন আমরা কোনো একটা বিজনেসকে কিনে নিই, সেই বিজনেসের গুডউইলটাও আমার কেনা হয়ে যায়। অ্যাজ ফর এক্সাম্পল, আমি হলদিরামের সনপাপড়িটা কিনে নিলাম, বা লাড্ডুটা কিনে নিলাম, হলদিরামটা কিনে নিলাম, হলদিরামের যাবতীয় রেপুটেশন আমার কাছে গুডউইল আকারে চলে এলো। দিস ইজ পারচেজ গুডউইল। টাকার বিনিময়ে, ক্যাপিটালের বিনিময়ে অবটেন বা অর্জন করা যায়। হোয়ারএজ ইনহেরেন্ট গুডউইল কোনটা? সাচ গুডউইল নট পারচেজড, টাকা দিয়ে পাওয়া যায় না, সবকিছু টাকা দিয়ে পাওয়া যায় না। মনে রাখবে, এটা তিল তিল করে তৈরি করা নিজস্ব কারবারের একটা সম্পদ। এই সম্পদ নিজেকে তৈরি করতে হয়। তার জন্য লোকেশন, তার জন্য তোমার সুনামের জন্য ভালো ব্যবহার, ভালো কোয়ালিটি, এগুলো তোমার তৈরি করে দেয় একটু একটু করে। আজকের একটা ভিভেল সাবান বলো মার্কেটে এসে গেছে, ডাভ সাবান এসে গেছে, স্যার আমাদের কমটক্স ভালো, উষা ভালো, এই নামগুলো এসেছে কোনখান থেকে? তারা জেনারেট করেছে। আজকে ও জেনারেল বলছি, সবচেয়ে ভালো কোম্পানি, বা আমাদের বলছি আদার সাইজে এসি নিয়ে আলোচনা করছি। এরা কি করে অলরেডি মার্কেটে গুডউইল তৈরি করেছে নিজেরা, একদিনে নয়। তাই আমি তোমাদের বলি, এই দুটো গুডউইলই কিন্তু কোম্পানির কাছে ভ্যালুয়েশনের সমমূল্য, এবং সেটাকে ভ্যালুয়েশন আমরা দেখাই। টাইপস আমরা দেখালাম। এবার আমরা দেখাবো মেথডস অফ গুডউইল
আর তার আগে আমি আলোচনা করে নিই পয়েন্ট টু বি নোটেড বা ফ্যাক্টরস টু বি কনসিডার্ড। আমরা যখন গুডউইল আলোচনা করতে যাচ্ছি ফ্যাক্টরস গুলো কি কি, তাহলে এখানে ফ্যাক্টরস টু বি কনসিডার, factors to be considered for valuation of goodwill। আমরা কোন ফ্যাক্টর গুলোকে কনসিডার করব? নাম্বার 1, এখানে প্রফিট আমাকে দেখতে হবে। এই প্রফিটটা বলতে এর দুটো ভাগ আমরা পাবো, এভারেজ প্রফিট, সুপার প্রফিট। নর্মাল প্রফিট। এই কথাগুলো আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইলের সঙ্গে টার্মস এন্ড কন্ডিশন জড়িয়ে রয়েছে। আর দরকার ক্যাপিটাল এমপ্লয়েড তোমার কত আছে, ক্যাপিটাল এমপ্লয়েড তুমি কত টাকা ইনভেস্ট করেছো সেটা একটা ফ্যাক্টর। নাম্বার 3, নর্মাল রেট অফ রিটার্ন, নর্মাল রেট অফ রিটার্ন, যে রিটার্নটা আমার পেতে হবে। আর এখানে লাগবে ইয়ার অফ পারচেজ, ইয়ার অফ পারচেজ, এটা একটা ফ্যাক্টর। তাহলে টু বি কনসিডার ফ্যাক্টরস কি আছে? প্রফিট, প্রফিট মিন এভারেজ প্রফিট, সুপার প্রফিট, নর্মাল প্রফিট। এগুলো আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। ক্যাপিটাল এমপ্লয়েড, নর্মাল রেট অফ রিটার্ন, দ্যাট ইজ যে রেটে তুমি বিজনেসটা না ইনভেস্ট করে ব্যাংক বা পোস্ট অফিসে যদি ইনভেস্ট করো, যে নর্মাল রেট রিটার্ন মার্কেটে রয়েছে, রিস্কই না, এটা নন রিস্ক বা রিস্ক ফ্রি রিটার্ন, দ্যাট ইজ নর্মাল রিটার্ন। ইয়ার অফ পারচেজ, হাউ মেনি ইয়ার পারচেজ ফর মানে এখানে গুডউইল ক্যালকুলেশন করব, কত বছরের ইয়ার অফ পারচেজ অলরেডি কোশ্চেনে গিভেন দেওয়া থাকবে, আমরা সেটাকে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। এটা আমি আলোচনা করলাম। এবারে আসছি মেথডস অফ গুডউইল আমাদেরকে জানতে হয়। এইচএস লেভেলে একরকম, গ্র্যাজুয়েশন লেভেলে একটু আরো আপার লেভেলে। জাস্ট আমি এখানে এইচএস এর জন্য যেটা দেখাবো, মেথডস অফ গুডউইল। মেথডে আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করব, পয়েন্ট টু বি নোটেড। ফার্স্ট হচ্ছে এভারেজ প্রফিট মেথড, এভারেজ প্রফিট মেথড। নাম্বার 2, সুপার প্রফিট মেথড। নাম্বার 3, ক্যাপিটালাইজেশন। মেথড। প্রফিট মেথড, এভারেজ প্রফিট মেথডে আমরা ক্যালকুলেশন করতে পারি গুডউইল। সুপার প্রফিট মেথডে কি, আর ক্যাপিটালাইজেশন মেথড আমি ওয়ান বাই ওয়ান আলোচনা করব। আজকে যদিও না পারি, প্রমিস করছি নেক্সট ক্লাসে এগুলো আমরা ডিসকাস করব। আজকে শেখাবো এভারেজ প্রফিট মেথডে কিভাবে আমরা গুডউইল ক্যালকুলেশন করব, তোমরা একটু নোট করো। আমি এটা মুছে দিলাম কারণ আমাকে এটাকে শো করব। আচ্ছা, প্রথমে আমি এভারেজ প্রফিট মেথডটাকে আলোচনা করব। এখানে মেথডটা আলোচনা করতে গেলে প্রথমে তোমাকে স্টেপগুলো আলোচনা করতে হবে। স্টেপ 1, তুমি কি করবে? ক্যালকুলেট এভারেজ প্রফিট।
এটা কি স্যার? এটা কিচ্ছু না, এভারেজ প্রফিট ভয় খাওয়ার কিছু নেই, ক্যালকুলেট করছি দেখো। দ্যাট ইজ টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। কত বছরের প্রফিট তুমি টোটাল করেছো? 4 বছর, 5 বছর, 6 বছর, মেবি ডিভাইডেড বাই সেই সংখ্যাটা নাম্বার 2 or 3 মেবি। তাহলে এভারেজ, ক্যালকুলেট এভারেজ প্রফিট, দ্যাট ইজ ক্যালকুলেট টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার। ওকে, নাম্বার 2, স্টেপ 2 আমরা পাচ্ছি কি? ইয়ার অফ পারচেজ। এই কথাটা ইয়ার অফ পারচেজ, যেটা কোশ্চেনে অলরেডি গিভেন বা দেয়া থাকবে। ইয়ার অফ পারচেজ অলরেডি দেয়া থাকবে, সেটা 2 years, 3 years, মেবি 5 years, নো ম্যাটার। স্টেপ 3 আমরা ভ্যালু অফ গুডউইল বের করব। ভ্যালু অফ গুডউইল সমান স্টেপ 2 ইন্টু স্টেপ 3। তাহলে কি লিখলাম? স্টেপ 2 বা স্টেপ 1 ইন্টু স্টেপ 2, দ্যাট ইজ এভারেজ প্রফিট ইন্টু ইয়ার অফ পারচেজ। এভারেজ প্রফিট ইন্টু ইয়ার অফ পারচেজ। আমাদের কোশ্চেনটা যেটা দেয়া থাকবে প্রশ্নপত্রে, সেখানে তুমি টোটাল ইয়ারটা ধরে টোটাল করবে, তাকে ইয়ার নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করে এভারেজ প্রফিট বের করবে। এভারেজ প্রফিট বের করার পর নাম্বার অফ ইয়ার কোশ্চেনে দেয়া থাকবে। যদি কখনো প্রশ্নপত্রে তোমাদের বলে রাখছে ক্রিটিক্যাল কেস করে ইয়ার অফ পারচেজ নট গিভেন, দেয়া নেই, স্টুডেন্টের কাছে 100% স্বাধীনতা আছে। তুমি কোশ্চেনটা 1, 2, 3, 4 যে কোনো সংখ্যা ধরে নেবে, অ্যান্সারের শেষে একটা নোট দেবে। প্রশ্নপত্রে ইয়ার অফ পারচেজ বলা নেই বলে আমি 2 বা 3 বা 4 ধরিলাম। তুমি 100% লেভেলে কাজ করছো, এফিসিয়েন্সি। এটা ওয়ান টাইপ অফ এফিসিয়েন্সি, দেয়া থাকলে ভালো, নাহলে তুমি ইউজ করবে। তাহলে এই যে এভারেজ প্রফিট, এই এভারেজ প্রফিটের আমি তোমাকে দেখাবো, এর আবার দুটো মেথড আছে। একটা সুপার প্রফিট, সিম্পল এভারেজ প্রফিট, আর একটা হচ্ছে ওয়েটেড এভারেজ প্রফিট। আমি এটাকে আবার দুটো মেথডে দেখাবো, 1 by 1। তাহলে এখানে আমি ছোট্ট করে লিখে রাখছি মেথড, এটাকে আমি দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে সিম্পল এভারেজ, আর একটা হচ্ছে ওয়েটেড এভারেজ। এই মেথডগুলো আমি ফলো করব। আজ আমি সিম্পল এভারেজের একটা প্রবলেম, এই স্টেপগুলোকে দিয়ে তোমাকে প্রমাণ করে দেখাবো হাউ টু ক্যালকুলেট গুডউইল। আমরা কিভাবে গুডউইল ইজিলি তুমি বাড়িতে বসে সহজে নির্ণয় করতে পারো, কোনো টিচারের দরকার নেই। দেখো এটা লিখলাম, স্টেপগুলো মনে রাখবে, তোমরা লিখে নিয়েছো আশা করি। আমি আবার ডিসকাস করে পেজগুলো লিখবো। তাহলে এভারেজ প্রফিটের দুটো মেথড, সিম্পল এভারেজ প্রফিট মেথড, সিম্পল এভারেজ প্রফিট মেথড, আর একটা হচ্ছে এইটা এভারেজ প্রফিট মেথড। এটা সুপার প্রফিটের কোনো কিন্তু ভাগ আর নেই। ক্যাপিটালাইজেশন বা এই মেথডেরও দুটো ভাগ আছে, আমরা ভাগটা আগে দেখাই। ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট,
তাহলে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট আর একটা হচ্ছে এভারেজ প্রফিট। তাহলে এটা লিখছি ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট। আর একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। ডিয়ার স্টুডেন্ট, দেখো ক্যাপিটালাইজেশন মেথড তোমাদের সিলেবাসে খুব কম দেয়। ক্যাপিটালাইজেশন মেথডে এভারেজ প্রফিটটাকে অ্যাপ্লাই করা হয়। দেখো এখানেও এভারেজ প্রফিট ছিল, সিম্পল এভারেজ। আর সুপার প্রফিট, এখানেও সুপার প্রফিট। এটাও কিন্তু আমরা ডিসকাস করব সুযোগ বুঝে। আমি তোমাদের আজকে সব একটা ক্লাসে দেবো না, চাপ হয়ে যাবে। আমি আজকে ডিসকাস করব সিম্পল এভারেজ প্রফিট মেথড। এটা আমি ডিসকাস করব একটা প্রবলেমের মাধ্যমে। তাহলে আজকে তোমাদের আমি প্রথম যে মেথডটা ডিসকাস করব সেটা হচ্ছে সিম্পল এভারেজ প্রফিট মেথড। সিম্পল এভারেজ প্রফিট মেথড, এটা আলোচনা করব। এইখানে স্টেপগুলো তো আমি লিখিয়ে দিয়েছি। একটা প্রবলেম সলভ করব, তোমাদের সামনে একটা প্রবলেম আমরা দেবো। ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল on the basis of two years purchase। আমি 2 years ধরে নিলাম। purchase of last 4 year average profit। আমি ডিসকাস করব ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 2 years purchase। পয়েন্ট টু বি নোটেড, 2 years purchase, 4 year average profit which is given in the question year 1, 2, 3, 4, profit rupees, assume 9,000, 11,000, 8,000, 12,000। আমি আমার পছন্দ মতো 4 years এর প্রফিটটা ছোট্ট সংখ্যা দিয়ে বোঝালাম, উইথাউট ক্যালকুলেটারে করতে পারবো। ধরে নাও ফার্স্ট ইয়ারে প্রফিট 9,000, সেকেন্ড ইয়ার 11,000 এন্ড থার্ড ইয়ারে 8,000, ফোর্থ ইয়ারে এটা আছে আমাদের 12,000। আমরা এখন টোটাল করব। টোটাল কত দেখো, 12, 40,000। টোটাল প্রফিট যদি 30,000 হয় তাহলে আমরা এখানে দেখাবো অতএব এভারেজ প্রফিট সমান টোটাল প্রফিট
ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার। এভারেজ প্রফিটের ফর্মুলা কি শিখেছিলাম? টোটাল প্রফিট, মেবি 4 ইয়ার, 5 ইয়ার্স, 2 ইয়ার্স, যাই হোক টোটাল করে নেবে। টোটাল প্রফিটটা এই নাম্বার অফ ইয়ার দিয়ে ডিভাইড করে এভারেজ প্রফিট পেয়ে যাবে। দ্যাট ইজ সিম্পল এভারেজ। টোটাল প্রফিট 40,000 divided by number of year 1 2 3 4। অ্যান্সার হলো 10,000। এদের এভারেজ হয়েছে 10,000। দিস ইজ সিম্পল এভারেজ। স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 আমি তোমাদের স্টেপ 1 থেকে লিখিয়েছি অলরেডি, এটা ইরেজ করেছি, মুছে ফেলেছি। স্টেপ 1 ক্যালকুলেট এভারেজ প্রফিট। স্টেপ 2 number of year purchase 2 years, 2 years। step 3 value of goodwill calculation করব। step 3 value of goodwill সমান step 1 into step 2, that is step 1 এর answer 10,000, step 2 2 years, value of goodwill 20,000। this is simple average, simply discussed how can we can calculate goodwill easily under simple average method. This is name successful simple average, simple average, so simple। এইটা হচ্ছে আমাদের প্রথম এভারেজ মেথড। তাহলে আমরা এখন শেষ করব। তাহলে আমরা কি করি, তোমাদের একই ক্লাসে দিলে বোরিং লাগবে। যদি ভালো লাগে, তোমাদের প্রথম কথা হচ্ছে ভালো লাগার তো কোনো শেষ নেই, বা আমাকে ভালো লাগবে কোনো ব্যাপার না, এটা আমি দিলাম। যদি কখনো ভালো লাগে ক্লাসটা, এই পরবর্তী ক্লাস আমি প্রমিস করছি তোমাদের আবার এইভাবেই করাবো, যদি তোমাদের ভালো লাগে। তবে হ্যাঁ, একটা কন্ডিশন, এটা কিন্তু অনেকের জন্য একটু শেয়ার বা সাবস্ক্রাইব করে দিও। আরো আমাদের ছাত্রছাত্রীরা গ্রাম অঞ্চল থেকে যে যতাই আছে কেন, খুব সুন্দরভাবে এটাকে দেখে আর তোমাদের মন্তব্য জানাবে। কোনো টিচারকে ভালো লাগলে বলবে, অ্যাপ্লাই করবে। আমরা আশা করছি পরবর্তী পর্যায়ে তাদের ক্লাস আমরা দিতে পারবো। তোমাদের সাহায্য আমাদের প্রার্থনীয়। গুড বাই, নমস্কার।